ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকেই স্বাগতম। আমাদের প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই পর্বে আমরা একটি বিশেষ গল্প নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পড়া এই গল্পটা। হলুদ পড়া এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 1943 খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকায়। তারপর এর ঠিক 2 বছর পরে 1945 সালে হলুদ পোড়া নামে একটি গল্প গ্রন্থ প্রকাশিত হয়, যেখানে প্রথম গল্পটি ছিল হলুদ পোড়া। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই হলুদ পোড়া গল্পটিকে অনেকেই ভৌতিক, অনেকেই অতিপ্রাকৃত রসের গল্প বলেছেন, বলতে চেয়েছেন। তা কিন্তু আসলে নয়। ভৌতিক গল্প বা অতিপ্রাকৃত রসের গল্পে যেরকম একটা হরর সেন্স কাজ করে, ভয় ভীতি কাজ করে, সেরকম কোনো ভীতির বিষয় এই গল্পের মধ্যে আমরা পাই না। মূলত মানিক বন্দ্যোপাধ্যায় এই হলুদ পোড়া গল্পের মধ্যে ফ্রয়েডের মনোবিকলন তত্ত্বকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। এবার তোমাদের জানা উচিত, তোমাদের জানতে হবে মনোবিকলন তত্ত্বটা কি। ফ্রয়েড মানুষের মনকে 3টে স্তরে ভাগ করেছেন। একটা হচ্ছে সচেতন স্তর, দ্বিতীয় স্তর অবচেতন স্তর, আর তৃতীয় স্তর হচ্ছে অচেতন স্তর। সচেতন স্তর বলতে ফ্রয়েড বুঝিয়েছেন যে মানুষের জাগ্রত স্তরের যে আচরণ, তার যে চিন্তা ভাবনা, তার অনুভূতি, এ সবকটাকে। আর অবচেতন স্তর কোনটা? অবচেতন স্তর কিন্তু সচেতন স্তরের পুরোপুরি নিয়ন্ত্রণের অধীন নয়। তারপরেও এটা আমাদের অনুভূতি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচরণকে ভীষণভাবে প্রভাবিত করে। আরেকটা হচ্ছে অচেতন স্তর। অচেতন স্তরও এই দুটো স্তরের সঙ্গে কোনো রকম সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ সচেতন বা অবচেতন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কিন্তু মানুষের অনুভূতি, মানুষের আচরণ, মানুষের চিন্তা ভাবনাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের এই হলুদ পোড়া গল্পের মধ্যে আমরা দেখব সায়েন্সের ছাত্র, তিনি ডাক্তারি করেন এবং স্থানীয় স্কুলে জিওগ্রাফি পড়ান। তার শখ রয়েছে, লাইব্রেরি তৈরি করেছেন, তরুণ সমিতি তৈরি করেছেন। এই মানুষটি কিভাবে তার বোন শুভ্রার মৃত্যুর পরে তার মানসিক বিকার ঘটছে এবং তিনি কিভাবে আস্তে আস্তে হেরে যাচ্ছেন, এই বিষয়টিকে মানিক বন্দ্যোপাধ্যায় তার গল্পের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। এইবার আসি আমরা হলুদ পোড়া বিষয়টি নিয়ে। তোমরা যারা গ্রামে থাকো তারা জানো, গ্রামের অনেক রকমের সংস্কার রয়েছে, অনেক রকমের কুসংস্কার বা কুসংস্কার বলা যেতে পারে। আবার কুসংস্কার কথাটাও কিন্তু ঠিক নয়। আমাদের চোখে যেটা তাদের চোখে, যার যে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা এই সংস্কারকে বিশ্বাস করেন, তাদের কাছে এটা আমরা সংস্কার বলবো যে তারা ভূত, প্রেত, দৈত্য, দানব এসবে বিশ্বাস করেন। আর তারা মনে করে থাকেন যে তেল পোড়া, নুন পোড়া, জল পোড়া, হলুদ পোড়া, এগুলো এই সমস্ত উপাদানগুলোতে ভূত, প্রেত, দৈত্য, দানবরা মারাত্মকভাবে ভয় পায়। আর সেদিক থেকে এটাকে আমরা ফোক মেডিসিন হিসেবেও গ্রহণ করতে পারি বা ফোক মেডিসিনও বলতে পারি। যাই হোক, মানিক বন্দ্যোপাধ্যায় তার এই গল্পের নাম রেখেছেন হলুদ পোড়া। আমরা দেখব যে এই গল্পের মধ্যে দুবার হলুদ পোড়ার প্রয়োগের দুবার হলুদ পোড়ার প্রয়োগ ঘটানো হয়েছে এবং এর ফলে এই গল্পের যে কাহিনী, গল্পের কাহিনীর অভিমুখ বদলে বদলে গেছে। যাই হোক, আমরা গল্পটার আলোচনা শুরু করি। দেখো, এই গল্পটা মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্দিষ্ট কোনো বছর, নির্দিষ্ট কোনো গ্রামের কথা বলেননি। তার গল্পটা শুরু হচ্ছে এভাবে: সে বছর কার্তিক মাসের মাঝামাঝি
3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। কোন বছর গল্পকার উল্লেখ করেননি। কোন গাঁ গল্পকার উল্লেখ করেননি। তিনি এগুলোকে আমাদের চেনা জগতের বাইরে গিয়ে কিছু কথা বলতে চাইছেন, আইডেন্টিটিকে কোথাও সরিয়ে দিয়ে কথা বলতে চাইছেন। কোন গ্রাম, কোন আম, বছর, এগুলো তার কাছে গুরুত্ব পায়নি। এখানে দেখো, দুটো একই গায়ে একই বছরে কার্তিক মাসের মাঝামাঝি সময়ে 3 দিনের ব্যবধানে দুটো খুন হচ্ছে। আবার এই গ্রামের রেকর্ড রয়েছে যে 20-30 বছরের মধ্যে এই গ্রামের কেউ জখম পর্যন্ত হয়নি। সেখানে দুটো মৃত্যু, দুটো অপমৃত্যু স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য তৈরি করে। গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রামের দক্ষিণ দিকে ঘোষদের যে পুকুর রয়েছে, সে পুকুরের পাড়ে মরা একটা গজারি গাছ আছে। গজারি গাছ কি? গজারি গাছ হচ্ছে শাল গাছ। সেই শাল গাছের নিচে বলাই চক্রবর্তীর মৃতদেহ পাওয়া যাচ্ছে এবং তার মাথাটা 8 চির হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে দুষ্ট লোকেরা লাঠি দিয়ে আঘাত করে তার মাথাটাকে ফাটিয়ে দিয়েছে। আমরা সাধারণভাবে চৌচির শব্দটা ব্যবহার করি। এখানে মানিক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন যে কি পরিমাণ আক্রোশ বলাই চক্রবর্তীর উপরে মানুষদের ছিল, এবং তার এই মৃত্যু নিয়ে বলাই চক্রবর্তী যে মারা যাবেন, তার যে মৃত্যু ঘটবে, এগুলো এইসব যেন সাধারণ মানুষ এক প্রকার ধরেই নিয়েছিল। আর দ্বিতীয় যে মৃত্যুর কথা আমরা জানতে পারছি, তার নাম শুভ্রা। শুভ্রার বয়স 17 বছর, 16-17 বছর গল্পকার জানাচ্ছেন। তার বিয়ে হয়েছিল, বছর দেড়েক সে তার শ্বশুর বাড়িতে কাটিয়ে মাসখানেক আগে তার বাপের বাড়িতে এসেছে। এবং একদিন ভর সন্ধেবেলাতে তাদের বাড়ির পাশে একটা ডোবাতে কারা যেন তাকে তার গলা টিপে খুন করে গেছে। এই দুটো ঘটনা গল্পের শুরুতেই মানিক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিচ্ছেন। এইবার তোমরা একটু লক্ষ্য করো যে সাধারণভাবে একটি নারী একটি পুরুষের মৃত্যু, একটি যুবতী একটি পুরুষের মৃত্যুকে কেন্দ্র করে গ্রাম জীবনে অনেক কিছু ঘটনা, অনেক কিছু রটনা তৈরি হতে পারে। কিন্তু এখানে যেহেতু 3 দিনের ব্যবধান, এখানে যেহেতু 1.5 বছর শুভ্রা তার বাপের বাড়িতে ছিল না, ছিল শ্বশুর বাড়িতে, কাজেই এই নিয়ে মানুষজনের মধ্যে উৎসাহ থাকলেও উপযুক্ত উপযুক্ততা লাভ করতে পারেনি, অর্থাৎ তথ্য প্রমাণ বা কিছু পাওয়া যায়নি। এমনকি এরকম ব্যাপার যে বলাই চক্রবর্তী শেষ কবে শুভ্রাকে দেখেছিল, সে নিয়েও অনেক সন্দেহ রয়েছে। যাই হোক, বলাই চক্রবর্তীর মৃত্যুর পরে তার ভাইপো নবীন এই সমস্ত বলাই চক্রবর্তীর সমস্ত সম্পত্তির মালিক হন। তিনি কলকাতার 40 টাকার একটা মাইনে ছেড়ে দিয়ে পাকাপাকিভাবে গ্রামে চলে আসেন এবং গ্রামে এসে তিনি জানান যে তার কাকাকে যারা খুন করেছে তাদের যদি সন্ধান কেউ দিতে পারে তাহলে 50 টাকা অ্যাওয়ার্ড দেওয়া হবে, 50 টাকার রিওয়ার্ড দেওয়া হবে, এরকম একটা ঘোষণা করা হয়। যাই হোক, এর ঠিক 21 দিন পরে আমরা দেখছি যে নবীনের স্ত্রী, তার নাম হচ্ছে দামিনী। দামিনী সন্ধেবেলাতে রান্নাঘর থেকে তার শোয়ার ঘরে যাচ্ছে। যাওয়ার পথে একটা মৃদু দমকা বাতাস এসে লাগে এবং সে ছিটকে পড়ে যায়। ছিটকে পড়ে যাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে। আমরা আগেই বললাম যে যার কথাটা বলছিলাম যে ধীরেন এখানকার স্থানীয় স্কুলের মাস্টারমশাই, তিনি সায়েন্সের ছাত্র। তিনি ফিজিক্স অনার্স নিয়ে পাশ করেছেন, ডাক্তারি করেন। পাশাপাশি তিনি তরুণ সমিতি তৈরি করেছেন 7 জন সদস্যকে নিয়ে এবং 47টি বই নিয়ে একটি লাইব্রেরিও তৈরি করেছেন। এখন ওই লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় 300। তো গ্রামীণ ডাক্তার হলে যেটা হয়,
সবকিছুতেই এই ডাক্তারদের ডাক পড়ে। যাই হোক, দামিনী যখন অজ্ঞান হয়ে পড়েছে, সে সময় ডাক পড়েছে আমাদের এই ধীরেনের। ধীরেন যখন আসছে তখন দেখতে পাচ্ছে যে কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে। কিন্তু সে এমনভাবে তাকাচ্ছে, সে আপন মনে তাকাচ্ছে, হাসছে, যেগুলোকে আমরা উপরি পাওয়া বা ভূতে পাওয়ার লক্ষণ হিসেবে দেখি, গ্রাম জীবনে দেখা হয়। আর সে সমস্ত লক্ষণগুলো দেখা যাচ্ছে। এই অবস্থাতে যখন ধীরেন এসে দামিনীকে দেখার পরে সে বলে যে শাহপুরের কৈলাস ডাক্তারকে ডেকে আনবার কথা। আর যাই হোক, আহ, ধীরেন কিন্তু পাশ করা ডাক্তার নন। তিনি যা কিছু করেন তার অভিজ্ঞতা থেকে করেন, কিন্তু শাহপুরের যে কৈলাস ডাক্তার তিনি পাশ করা ডাক্তার। যখন এরকম কথা ধীরেন বলছেন, সে সময় পঙ্কজ ঘোষাল, একজন বৃদ্ধ মানুষ, যিনি কিনা আবার বলাই চক্রবর্তীর সহায় সম্পত্তি থেকে অনেকটা পুষ্ট হয়েছেন, পরিপুষ্ট হয়েছেন, সেই পঙ্কজ ঘোষাল বলছেন যে কুঞ্জ মাঝিকে ডেকে আনার কথা। কুঞ্জ মাঝি হচ্ছেন একজন তান্ত্রিক, বা তান্ত্রিক বলবো না, কুঞ্জ মাঝি একজন ওঝা। এরপরে আমরা দেখছি নবীনের সঙ্গে ধীরেনের সরাসরি কথাবার্তা হচ্ছে। ধীরেনও এই পঙ্কজ ঘোষালকে সমর্থন জানাচ্ছেন, কারণ গ্রাম জীবন বিশ্বাস করে যে এই ধরনের ঘটনাগুলো, যেগুলো উপরি পাওয়া বা ভূতে পাওয়া আমরা যাই বলি না কেন, এখানে মেডিসিনস থেকে ওঝাদের চিকিৎসাই বলছি, ওঝাদের ঝাড়ফুঁক টুকটাক অনেক বেশি কার্যকরী হয়। যাই হোক, এবারে নবীন এবং ধীরেন, এরা দুজনেই একই স্কুলে পড়াশুনো করেছে, যদিও বয়সে নবীন ধীরেনের থেকে 3-4 বছরের বড়। এখানে ধীরেন মান্যতা দিচ্ছে নবীনকে, কারণ যেহেতু তারা বন্ধু, একসঙ্গে পড়াশুনো করেছে, একই ক্লাসে একই বেঞ্চে বসেছে, সেখানে নবীনকে মান্যতা দিয়ে ধীরেন দুজনকে ডাকার জন্য বলছে। কাকে কাকে না, শাহপুরের কৈলাস ডাক্তার এবং কুঞ্জ মাঝিকে। দেখো, এখানে তোমরা বোঝার চেষ্টা করো যে বন্ধুত্বের প্রতিদান কিন্তু ধীরেন দিচ্ছে। এই ঠিক কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে কুঞ্জ মাঝি এসে হাজির হচ্ছে। কুঞ্জ মাঝির এসে প্রথমে ভয় খাওয়াচ্ছে, যে যেহেতু এটা মানে ভর সন্ধেবেলার ব্যাপার, সহজে ছাড়বে বলে মনে হয় না। তারপরে সে তার নিজস্ব, যেটাকে জাহির করা বলে, সেটাই বলছে যে তবে ছাড়তে হবে শেষ তক, কুঞ্জু মাঝির সাথে চালাকি চলবে না। এবার দামিনীকে তিনি মন্ত্র পাঠ করে, বিভিন্ন রকমের মন্ত্র বলে দামিনীর চুলগুলোকে একটা খুঁটির সঙ্গে বেঁধে দিচ্ছে। ফলে কি, দামিনী যে ছটপট ছটপট করছিল, সেই ছটপটানি ভাবটা কমে যাচ্ছে। ছটপট করলেই চুলে লাগবে, টান পড়বে। হ্যাঁ, এই অবস্থাতে যখন চুলে টান লাগছে, তখন দামিনী চিৎকার করছে। তার ছটপটানি কমে গেলেও সে চিৎকার করছে। তার কিছু সময় পরে কুঞ্জ মাঝি একটা মালসা হচ্ছে মাটির বাটি, হ্যাঁ, সে মাটির বাটিতে কিছু পাতা জ্বালাচ্ছে, কিছু শিকড় পুঁতে দিচ্ছে, এবং সে ধোঁয়াটাকে দামিনীর মুখের কাছে নিয়ে আসছে। আর এই গন্ধে দামিনী অনেকটাই নিস্তেজ হয়ে যাচ্ছে, তার চোখ প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আর সে সময়ে কুঞ্জ মাঝি কিছুটা হলুদকে পুড়িয়ে সেই হলুদ পোড়া দামিনীর মুখের সামনে ধরছে। এই ঘ্রাণ নেওয়ার পরে কুঞ্জ মাঝি জিজ্ঞেস করছে, বল কে কে তুই, বল তুই কে। তখন সে বলছে যে আমি চাটুর্যে বাড়ি শুভ্রা, আমি শুভ্রা গো, আমাকে মেরো না। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বুড়ো ঘোষাল বলতে এখানে পঙ্কজ ঘোষালের কথা বলা হচ্ছে। পঙ্কজ ঘোষাল কুঞ্জ মাঝিকে বলছে যে তাহলে শুভ্রাকে কে মেরেছে, কে হত্যা করেছে, সে তথ্যটাও এই ফাঁকে জেনে নাও। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘটনাচক্রে সে প্রশ্ন রাখতে হচ্ছে না, সে প্রশ্ন করতে হচ্ছে না।
অলরেডি দামিনী নিজে নিজেই বলছে যে তাকে আহ, খুন করেছে, তাকে হত্যা করেছে বলাই চক্রবর্তী। কুঞ্জ মাঝি যখন ঝাড়ফুঁক তুকতাক চালিয়ে যাচ্ছে দামিনীর উপর, ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হচ্ছেন কৈলাস ডাক্তার। তো এই কৈলাস ডাক্তার তিনি একজন পাশ করা ডাক্তার। তিনি এসে কুঞ্জ মাঝির এই যে মালসা, মালসার উপরে নানা রকমের লতাপাতা, শেকড় বাকড় পুড়িয়ে ধুঁয়ো তৈরি করে দামিনীর মুখে ধরা, হলুদ পোড়া দেওয়া, এগুলোকে তার এই বিজ্ঞান মনস্ক মন ঠিকঠাকভাবে মেনে নিতে পারেনি। তিনি তখন কুঞ্জ মাঝিকে পুলিশে দেওয়ার কথা বলেন যে আমি মেরে ফেলবো দামিনীকে, ভুলভাল ওষুধ দিয়ে আমি আজকে মেরে ফেলবো, আর এর দায়টা চাপাবো এবং তারপরে থানাতে গিয়ে তোমার নামে রিপোর্ট করবো। এরপরে কুঞ্জমাঝি পগার পার। আমরা দেখব যে এতক্ষণ পর্যন্ত ঘটনাটা যেদিকে যাচ্ছিল, যেভাবে যাচ্ছিল, এরপরে ঘটনা বাঁক নিচ্ছে। গ্রামের অতি উৎসাহী মানুষজন চেয়েছিল বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রা, মৃত বলাই চক্রবর্তীর সঙ্গে মৃতা শুভ্রার একটা সম্পর্ক তৈরি করতে। কিন্তু যখন দামিনী বলছে যে আহ, আমি শুভ্রা, আমাকে খুন করেছে বলাই চক্রবর্তী, তখন গ্রামের মানুষদের মধ্যে আরো একটা উৎসাহ বেড়ে গেল। তারা নানান রকম ভাবে কাল্পনিক একটা কেলেঙ্কারির বাতাবরণ তৈরি করার চেষ্টা শুরু করলো। আর এই ঘটনাগুলো নিয়ে একটা পরিষ্কার সাফাই দিতে শুরু করলেন আমাদের পঙ্কজ ঘোষাল। কারণ কি, একজন মানুষ মারা যাওয়ার পরে 1 বছর তার শ্রাদ্ধ শান্তি, পারলৌকিক যে ক্রিয়াকর্ম আছে, আর সে সময়ে কোনো মানুষের ক্ষতি করতে পারে না। তারপরে সে ক্ষতি করতে পারে, সেটাকে একটু অন্যরকম ভাবে ঘোরাচ্ছে, প্রেততত্ত্বকে ব্যবহার করছেন পঙ্কজ ঘোষাল একটু বিকৃত ভাবে। যে অশরীরী আত্মা খুন করতে পারে না ঠিকই, কিন্তু কারো কারোর উপর ভর করে তার হাত দিয়ে খুন তো করতেই পারে। যখন এই ঘটনাটা, এই ব্যাখ্যাটা পঙ্কজ ঘোষাল দিচ্ছেন, তারপরে সারা পাড়া ঢিড়ি পড়ে যায় আমাদের বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রার সম্পর্ক নিয়ে। এবার আমরা দেখতে পাচ্ছি ধীরেনের মধ্যে একটা মানসিক টানাপোড়েন তৈরি হচ্ছে। কিরকম? সে তার বোনকে বাড়িতে এনে রেখেছে, বোনের শারীরিক সমস্যা, গর্ভবতী সে, তার শারীরিক সমস্যার কথা ভেবে নানান রকমের কাজকর্মগুলো করেছে। সবটুকু মিলিয়ে মিশিয়ে দেখতে পাচ্ছি ধীরেনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে। এমনকি ধীরেনের যে স্ত্রী শান্তি, সে শান্তিও যেন সমর্থন করছেন পঙ্কজ ঘোষালের কথাবার্তাকে। আমরা দেখব তারপরে খান্তি পিসি, খেন্তি পিসি, সম্ভবত খেন্তি পিসি, খেন্তি পিসি একটা দাওয়াই দিচ্ছে যাতে করে ভূত প্রেত দৈত্য দানব ঘরের মধ্যে প্রবেশ না করে। একটা বাঁশের দুটো দিককে জ্বালিয়ে, দুটো দিককে পুড়িয়ে ঘরের সামনে রাখার, এতে করে নাকি ভূত প্রেতটা এই পুরো পুড়ে যাওয়া বাঁশকে ডিঙিয়ে ঘরে আসতে পারবে না। সন্ধ্যাবেলাতে এই বাঁশটাকে দিচ্ছে, ঘরের সামনে রাখছে এবং পরের দিন ভোরবেলাতে এটা তুলে নিচ্ছে। আবার খাবার দাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে বাড়িতে সন্তান রয়েছে, 6 বছরের দাম্পত্য জীবনে 4-4টে সন্তান রয়েছে, এই 4-4টে সন্তানকে সন্ধ্যে বেলাতে খাইয়ে দিচ্ছে এবং বাড়িতে মাছ, এ ধরনের কোনো খাবার বাড়িতে আনা হচ্ছে না, কারণ এতে করে অশরীরীরা নাকি আকৃষ্ট হয়। এরকম যখন চলছে, তখন দেখতে পাচ্ছি যে ধীরেন সে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পরে যেন রাস্তাঘাটে সবাই তাকে কেমন সন্দেহের চোখে দেখছে। এমনকি পুরুত ঠাকুরের সঙ্গে দেখা যখন হচ্ছে, পুরুত ঠাকুরও তাকে বলছেন যে বাড়ি থেকে ফেরার পথে মাদুলি যেন সে নিয়ে যায়। স্কুলে যখন এলেন, স্কুলে ক্লাসরুম তার ফার্স্ট পিরিয়ড, প্রথম ক্লাসে গিয়ে দেখছেন ছাত্র ছাত্রীরা তার দিকে কেমন করে যেন তাকাচ্ছে, কেমন ভাবে দেখছে।
ক্লাসের শেষে ক্লাসের হেডমাস্টার মশাই তাকে ডেকে 1 মাস ছুটি নেওয়ার জন্য বলছেন। মথুরাবাবু স্কুলের সেক্রেটারি নাকি এরকম একটা ব্যবস্থার কথা জানিয়েছেন। দেখো যে আস্তে আস্তে মানসিক চাপ কিন্তু বাড়ছে ধীরেনের উপরে। এবার ধীরেন উদ্ভ্রান্ত হয়ে মথুর বাবুর বাড়ির কাছে যাচ্ছে কি না, মথুর বাবুর কাছে গিয়ে তিনি বলতে চাইছেন যে 1 মাসের ছুটি যেন না দেওয়া হয়। এরকম ভাবনা চিন্তা করতে করতে যখন যাচ্ছেন দুপুরবেলাতে, তার মনে হচ্ছে এই দুপুরবেলাতে গিয়ে তাকে বিব্রত করে লাভ নেই। তারপরে তার মনে হচ্ছে যে সত্যি তো স্কুলে পড়ানোর হয়তো কোনো যোগ্যতাও এখন আর আমার নেই। এরকম ভাবতে ভাবতে সে বাড়ি ফিরছে। বাড়ি ফিরে বাঁশ কাটছে শান্তি, এরকম একটা পরিস্থিতি। তারপর আমরা দেখতে পাবো যে একদিন ভোর সন্ধেবেলাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কি না ভর ভর সন্ধেবেলাতেই নাকি আত্মার সঙ্গে যোগাযোগ খুব ভালো হয়। ভর সন্ধে বাড়ির বাইরে বেরিয়ে সে যখন ফিরে আসছে, দেখছে বাড়ির সামনে ওই দুটো বাঁশের দুদিকটা পোড়ানো। এদিক থেকে শান্তাটাকে ডাকছে ওই বাঁশকে পার হয়ে আসার জন্য। তখন সে সেটাকে পার হতে পারছে না। নিজেই নিজের নাম ধরে ডাকছে। ধীরেন নিজেই তার নাম ধরে ডাকছে। প্রতিবেশীরা সবাই এসে জোটার পরে তার উপরে আবারও সেই যেভাবে দামিনীর উপরে মালসার উপরে পোড়া পাতা, শুকনো পাতা, শিকড় বাকড় জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে। ধোঁয়া দেওয়ার পরে হলুদ পোড়া যখন তার নাকের সামনে ধরা হচ্ছে, তখন ধীরেন বলছে, আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি। এই যে গল্পটা আমি তোমাদেরকে বললাম, সংক্ষিপ্তভাবে বললাম, এটা এভাবে বলাটা হয়তো ঠিক নয়। আমি অনুরোধ করব তোমরা টেক্সটটা একবার পড়ে নিও। এর মাঝে অনেক রকমের ন্যারেশন রয়েছে, অনেক রকমের বিবৃতি রয়েছে, তাতে করে তোমরা আরো সহজে বিষয়টাকে বুঝতে পারবে। আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি, দেখো এই গল্পের মধ্যে দুবার হলুদ পোড়া রয়েছে। দুটো মৃত্যু, দুটো অপমৃত্যু, দুটোই হত্যা। সে হত্যার কাহিনীটাকে কেমন ভাবে নিয়ন্ত্রণ করছে হলুদ পোড়া। প্রথমবার হলুদ পোড়া দামিনীর মুখ দিয়ে কথা বলাচ্ছে। দামিনী শুভ্রা চাটুর্যের, ধীরেন চাটুর্যের বোন। আবার পরবর্তীকালে দেখো ধীরেন চাটুর্যে হয়ে যাচ্ছে কে, বলাই চক্রবর্তী। এই যে একটা পারস্পরিক সম্পর্ক, যুক্ততা এবং সম্পৃক্ততা হলুদ পোড়াকে কেন্দ্র করেই ঘটছে। আর এজন্য এই গল্পের নামকরণ হলুদ পোড়া সব দিক থেকে সার্থক হয়েছে। যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্তই। তোমরা কারা গ্রাম থেকে দেখছো আমাদের ভিডিও, অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। আর প্রত্যেকেই ভালো থেকো।